ফাগুনের আজকের এই সুন্দর অপরাহ্নে আমরা আছি আমের শহর, আমের রাজধানী রাজশাহীতে এবং বাংলাদেশের শিক্ষার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের গবেষণার জন্য একটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, প্রাতিষ্ঠানিক একটি প্রতিষ্ঠান আইবিএস, ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ। এই প্রতিষ্ঠানে আমরা আছি। আমার সঙ্গে অত্যন্ত সম্মানিত দুজন ব্যক্তি, গুণীজন, যাদের আমরা আজকে আপনাদের এই কৃষ্টি ভিডিওর মধ্য দিয়ে সারা বাংলাদেশ এবং পৃথিবীর সকল দর্শক শ্রোতার সাথে পরিচয় করে দিতে চাই। অত্যন্ত গুণীজন। আমাদের সঙ্গে আছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক, গবেষক, ভাষাবিদ প্রফেসর ডক্টর সরজিৎ সরকার, সাবেক পরিচালক আইবিএস। আমার সঙ্গে আরও একজন অত্যন্ত সম্মানিত একজন গুণীজন শিক্ষাবিদ উপস্থিত আছেন, প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, যিনি এই আইবিএস এর সাবেক পরিচালক এবং বাংলাদেশের সর্বপ্রথম ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হেরিটেজ আর্কাইভ, রাজশাহী হেরিটেজের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তো কৃষ্টিবিডি বাংলা সাহিত্য সংস্কৃতিকে বিশ্বজুড়ে তুলে ধরতে চাই। সেই প্রয়াস থেকে আজকে আমরা এই বাংলাদেশ আইবিএস এই প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়েছি। আমরা কথা শুনবো আমাদের দুজন গুণীজনের কাছ থেকে। আমরা এই আইবিএস তথা ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের যে বর্তমানে এই প্রতিষ্ঠা কাল থেকে এই প্রতিষ্ঠানটি কিভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে উচ্চতর গবেষণার ক্ষেত্রে কিভাবে অবদান রাখছে। আসলে একটি শিক্ষা ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় গবেষণা। তো যেহেতু আমাদের বাংলাদেশের গবেষণা নিয়ে অনেক সময় আমরা নেতিবাচক অনেক বিষয় হয়তো শুনি, কিন্তু এই নেতিবাচকতার ভিড়েও যে প্রতিষ্ঠানটি বর্তমান বাংলাদেশের এই গবেষণাটিকে সত্যিকার অর্থে একটি প্রাতিষ্ঠানিক এবং সত্যিকার অর্থে একটি প্রায়োগিক গবেষণার একটি কেন্দ্রে পরিণত করতে পেরেছে এবং এর সুনামটি বিশ্বজুড়ে ধরে রাখতে পেরেছে। আমার মনে হয় সেই প্রতিষ্ঠানে আমরা আছি এবং এই প্রতিষ্ঠানের অত্যন্ত যোগ্য এবং সম্মানিত দুজন সাবেক পরিচালক আমাদের সঙ্গে আছেন। আমরা স্যারদের কথা শুনতে পারে। আমি প্রথমেই আমাদের বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত আমাদের সম্মানিত স্যার, অত্যন্ত সফল শিক্ষক এবং আমি যেহেতু রাজশাহীতেই থাকি, আমি নিজেও একজন সরকারি কলেজের শিক্ষক, সেই সুবাদে স্যারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। শিক্ষার্থীদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। স্যারকে সকলেই পছন্দ করেন রাজশাহীতে এবং সারা বাংলাদেশে এখন স্যারকে সবাই চেনেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার পর থেকে নিশ্চয়ই স্যারের আর পরিচিতিটা শুধু রাজশাহী জুড়েই নয়, গোটা বাংলাদেশ জুড়ে এবং গোটা পৃথিবী জুড়েই তৈরি হয়েছে। তো স্যারকে আমি অনুরোধ করছি যে আইবিএস এর সূচনা লগ্নের কিছু কথা এবং আইবিএস কিভাবে এই গবেষণা কাজটি পরিচালনা করে সত্যিকার অর্থে এই গবেষক তৈরিতে বাংলাদেশের উচ্চশিক্ষা যে ভূমিকা রাখছে, এই বিষয়ে স্যার যদি কিছু বলতেন, তাহলে আমাদের সমগ্র বিশ্বের এই যারা দর্শক, যারা সাহিত্য নিয়ে, বাংলা ভাষা নিয়ে আগ্রহী শ্রোতা দর্শক আছে, তারা আমাদের এই এত দামি একটি গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে একটু স্যার জানতো। ধন্যবাদ জুয়েল। আমি প্রথমে ধন্যবাদ জানাই কৃষ্টিবিডিকে, যারা এই বিশ্বজুড়ে বাংলাকে ছড়িয়ে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে। আপনারা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজে এসেছেন কিছু তথ্য জানার জন্য এবং প্রচার করার জন্য, সেজন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। প্রথমেই স্মরণ করছি এই মুজিব বর্ষের আমাদের যাকে কেন্দ্র করে আমরা 1 বছর ধরে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং ইনস্টিটিউট অফ বাংলা স্টাডিজের সঙ্গে এই বঙ্গবন্ধুর একটি নিবিড় সম্পর্ক রয়েছে। বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশের সৃষ্টি হতো না, এটা সর্বজন স্বীকৃত। একইভাবে যদি বাংলাদেশের জন্ম না হতো তাহলে আমাদের এই ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ বা বাংলাদেশ চর্চা কেন্দ্রের জন্মেরও কোনো প্রয়োজন হতো না। সেদিক থেকে আপনাদের এই আলোচনা আমি মনে করি যে মুজিব বর্ষের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই মুজিব বর্ষে যেসব বিষয়কে সামনের দিকে তুলে ধরা দরকার, বিশ্বব্যাপী প্রচার করা দরকার,
তার মধ্যে এই বাংলাদেশ চর্চার কেন্দ্র ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজকেও আমাদের সামনের দিকে তুলে ধরা দরকার, বিশ্বের সবার কাছে পৌঁছে দেওয়া দরকার। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে বঙ্গবন্ধু যেসব উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, সেজন্য প্রফেসর মাহবুবুর রহমানের বিশাল বই সম্প্রতি সময় থেকে বের হয়েছে। সেই 1971 থেকে 75 পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু কি কাজ করেছিলেন তার বিশাল বিবরণ আমরা সেখানে পাব। বঙ্গবন্ধু একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য তিনি শুধু অবকাঠামোগত উন্নয়নের কথা ভাবেননি, তিনি আমাদের দেশের বুদ্ধিভিত্তিক বিকাশের কথা বলেছেন। তার ফলে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, এই সব বিষয় নিয়ে গবেষণা করার জন্য আলাদা একটি প্রতিষ্ঠানের চিন্তা করেছিলেন। এবং আপনারা শুনে অবাক হবেন যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট সাধারণত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নেট থেকেই তৈরি করা হয়, কিন্তু ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ 1973 সালের জাতীয় সংসদ থেকে এটি পাশ করা হয়েছিল এবং এটি 1973 সালের যে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, সেই অ্যাক্টেরই একটি অংশ হিসেবে এই ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের প্রতিষ্ঠা হয় এবং এটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা হয়। এবং আমার ধারণা যে বঙ্গবন্ধু যে এই পরিকল্পনা, বঙ্গবন্ধু সরকারের যে এই পরিকল্পনা অত্যন্ত সুদূর প্রসারী ছিল। সাধারণত গবেষণার কেন্দ্র রাজধানীর কোলাহল মুক্ত জায়গায় না রেখে যদি একটু দূরত্বে স্থাপন করা যায়, তাহলে গবেষকরা যেমন নিরিবিলি গবেষণা করতে পারেন, গবেষণা পরিচালনা যারা করেন তারাও বেশ অনেক ঝামেলা ছাড়া সেগুলো পরিচালনা করা যায়। আমাদের এই 1973 সালের অ্যাক্ট পাস হওয়ার পরে 1974 সালে আইবিএস এর প্রতিষ্ঠা হয়েছে। এর প্রথম পরিচালক ছিলেন সৈয়দ আব্দুল কাদের। বিশেষভাবে এই প্রতিষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠা করার ব্যাপারে সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ছিলেন খান সারোয়ার মুর্শিদ, তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তিনি এই প্রতিষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করার লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পণ্ডিতদের নিয়ে এসে এখানে শিক্ষক করেছিলেন। তার মধ্যে ডেভিড কফ একজন, মেলোনি একজন, এই ধরনের বেশ কয়েকজন বিদেশি পণ্ডিত আমাদের এই বিশ্ববিদ্যালয়, এই ইনস্টিটিউটের সূচনা লগ্নে ছিলেন এবং তাদের হাতে অনেকে পিএইচডি পর্যায়ের গবেষণা করেছেন। আমরা এ পর্যন্ত 500 বেশি পিএইচডি ডিগ্রি প্রদান করেছি ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ থেকে। এই 500 জন গবেষক বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত মর্যাদার সঙ্গে কাজ করছেন। বাংলাদেশের সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে তারা অসাধারণ অবদান রেখেছেন এবং পেশাগত দিক থেকেও তারা বাংলাদেশের সর্বোচ্চ যেসব পদ রয়েছে তার কাছাকাছি গেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অধ্যাপক, সিনিয়র অধ্যাপক, মন্ত্রণালয়ের সচিব ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা আছেন এবং ছিলেন। তবে এইসব পদের থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো বাংলাদেশ চর্চার ক্ষেত্রে তারা সবাই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই যে 500টি বিষয়ে, বাংলাদেশের 500টি বিষয়ে গবেষণা হয়েছে, বিশেষত বাংলাদেশের ইতিহাসের যেসব অসম্পূর্ণতা ছিল সেই অসম্পূর্ণতা এই প্রতিষ্ঠান পূর্ণ করেছে। তার মধ্যে আমি প্রফেসর মাহবুবুর রহমানের কথা বলি। তার লেখা বাংলাদেশের যে ইতিহাসগুলো রয়েছে, বাংলাদেশের ইতিহাস এটি আমাদের এর আগেকার ইতিহাসের থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের এই মাহবুবুর রহমান বাংলাদেশ এই আইবিএস এরই ফসল। একইভাবে আইবিএস এর প্রথম যিনি পিএইচডি করেছেন তার কথা উল্লেখ করতে চাই, গোলাম মুর্শিদ। তার বাংলাদেশ বিষয়ক তার যেসব বই রয়েছে, বিশেষত 1000 বছরের বাঙালি সংস্কৃতির মতো বই, যা খুবই জনপ্রিয়। এই আইবিএস এর যারা গবেষক তারা বাংলাদেশকে তুলে ধরছেন, বাংলাদেশের গবেষক, বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয়ে তারা অনেক নতুন ধারণা সৃষ্টি করেছেন, জ্ঞানের ক্ষেত্রে নতুন জ্ঞান সৃষ্টি করেছেন, যা বাংলাদেশের বুদ্ধিভিত্তিক ভান্ডার বৃদ্ধিতে সহায়তা করেছে। আমরা প্রতি বছর আমরা 30 জন গবেষক এখানে ভর্তি করাই এবং এই 30 জন গবেষক বাংলাদেশের 30টি বিষয় নিয়ে গবেষণা করেন।
এইভাবে আমরা বাংলাদেশের বুদ্ধিভিত্তিক বিকাশে, বিশেষত বাংলাদেশ বিষয়ক জ্ঞানের ভান্ডার বৃদ্ধিতে আমরা এইভাবে কাজ করছি। আইবিএস এর কিছু দিক আমি স্পর্শ করলাম। আইবিএস এর আরো কিছু দিক সম্পর্কে হয়তো বলতে পারবেন আমাদের সাবেক পরিচালক প্রফেসর মাহবুবুর রহমান। তিনি আইবিএস কে অনেকটা উচ্চতা দিয়েছেন। তার কর্মকাণ্ড, তার একাডেমির নিজস্ব কর্মকাণ্ড এবং তার তত্ত্বাবধানের মাধ্যমে আইবিএস অনেক দূরে গিয়েছে। তিনি অনেকগুলো আন্তর্জাতিক সেমিনার করেছেন। আমার মনে হয় যে আমি যদি অনুরোধ করি প্রফেসর মাহবুবুর রহমান স্যারকে যে আইবিএস এর যে একাডেমিক কর্মকাণ্ড, এতে আমাদের অহংকার করার কি আছে, সেই ধরনের কিছু তথ্য যদি দৃষ্টিবিদিকে আপনি দান করেন। ধন্যবাদ প্রফেসর সরসি সরকার। আমার মনে আছে যখন আইবিএস প্রথম প্রতিষ্ঠিত হলো, ওদের যাত্রা শুরু হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের 3 তলায়, কিন্তু তখন এর কোনো অবকাঠামোগত কিছু ছিল না। তো তখন আমি ইতিহাস বিভাগের ছাত্র ছিলাম। আমি লাইব্রেরিতে আসতাম এবং দেখতাম যে আইবিএস এর সেই সময়কার ফেলোগণ সারাদিন এখানে আইবিএস এ লাইব্রেরিতে বসে পড়াশোনা করতেন। রাত 8টা 9টা 10টা পর্যন্ত থাকতেন। আপনি বললেন অনেক বিদেশি স্কলার তখন এখানে শিক্ষক হিসেবে এসেছিলেন, তাদের সঙ্গে তারা সবসময় সময় কাটাতেন এবং সেই সমস্ত গবেষক কিন্তু তারা সকলেই এখন বিশ্বের বিভিন্ন অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডার বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সেই প্রথম দিককার গবেষক এরকমভাবে তারা নিজেকে তৈরি করেছিলেন এবং সেই সময় অনেক গবেষণা প্রকল্প আইবিএস এ আসতো। যেমন আমার মনে আছে এখানে পিটার বার্টেলসও কিন্তু এসেছিলেন, জ্যান পল এমার্ট আইআইডিপির গবেষণা করতে এসেছিলেন, উইলিয়াম ভ্যান শ্যান্ডেল তিনি এসেছিলেন, নেদারল্যান্ডসের যে সমস্ত উন্নয়ন প্রকল্প আছে সেগুলি ইভালুয়েশন করার জন্য এসেছিলেন। এডওয়ার্ড সি ডিমক এসেছিলেন। হ্যাঁ, আমার মনে আছে আমি জ্যান পল এমার্টের সঙ্গে রিসার্চ ফেলো হিসেবে ছাত্র জীবনে কাজ করেছি, উইলিয়াম ভ্যান শ্যান্ডেলের সঙ্গে কাজ করেছি এবং তখন অনেক কিছু শিখলাম। উইলিয়াম রাদিচও এখানে এসেছেন এবং আমি যখন দেখতাম আইবিএস এর কর্মকাণ্ড তখন মনে হয়েছে যে আমি এখানে ভবিষ্যতে সুযোগ পেলে এখানে উচ্চতর গবেষণা করব। এবং আমি যখন ইউনিভার্সিটিতে যোগদান করলাম 1981 সালে, আমি আর দেরি না করে কিন্তু 82 সালে আমি ভর্তি পরীক্ষা দিয়ে আমি আইবিএস এ কিন্তু ভর্তি হয়েছিলাম। আইবিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে গবেষণা করা। সে কাজটি আইবিএস প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করেছে। এখানে যারা এমপি পিএইচডি কোর্সে ভর্তি হতেন তখন থেকে তাদের জন্য কোর্স ওয়ার্কের ব্যবস্থা। এখানে 18টি কোর্স 1 বছরে শেষ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকগণ এখানে তারা এখানে পাঠদান করেন এবং এরপরে প্রত্যেক ফেলোকে পরীক্ষা দিতে হয়, উত্তীর্ণ হয়ে তারপর তারা থিসিসের কাজ শুরু করে। আর আইবিএস শুরু থেকে এখানে বিভিন্ন সেমিনার, দেশীয় আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছিল। আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন দেখতাম যে আইবিএস এর এরকম নিয়মিত সেমিনার, এবং আমি নিজেও ছাত্র হিসেবে যোগদান করেছি। আইবিএস এর ফেলোরা, সেই সময়কার ফেলোরা তারা এখানে দিন রাত তারা পড়াশোনা করতেন, তারা বিদেশি প্রফেসরদের সঙ্গে তারা মত বিনিময় করতেন এবং তারা এখন বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আইবিএস এর প্রথম সেমিনারের কয়েকটি সেমিনারের মধ্যে যেমন রাজশাহী জেলা নিয়ে রাজশাহী পাস্ট এন্ড প্রেজেন্ট, তারপর বাঙালির আত্মপরিচয়, বাঙালি সংস্কৃতি, এই সমস্ত সেমিনার হওয়ার পরে সেমিনার ভলিউমগুলো প্রকাশিত হয়েছে। তো আমার তখন মনে হয়েছিল যে আমিও যদি একটা ফেলো হতে পারতাম, এবং সেই সুযোগটা আমি পেলাম যখন আমি 1981 সালে ইতিহাস বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করলাম। আমি আর দেরি না করে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত না করে আমি প্রথমেই এখানে আইবিএস এ দরখাস্ত করলাম এবং আমি রিটেন টেস্ট দিয়ে আমি আইবিএস এর ফেলো হিসেবে যোগদান করলাম। আমিও বেছে নিয়েছিলাম স্থানীয় ইতিহাস, রংপুর জেলার গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে কাজ শুরু করেছিলাম। এরপরে আমি সৌভাগ্য আমার যে আমি 2009 সালে আইবিএস এর পরিচালকের দায়িত্ব পেলাম। তো তখন আমি আইবিএস এর যারা সহকর্মী ছিলেন তাদের সহযোগিতায় অনেকগুলো সেমিনার আয়োজন করেছিলাম, যেমন 20 শতকের বাংলা, রাজশাহী মহানগরী অতীত বর্তমান, মুক্তিযুদ্ধের 40 বছর, এই সমস্ত সেমিনারগুলো আমরা কিন্তু বের করতে সক্ষম হয়েছি। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আমাদেরকে সাহায্য করেছিলেন। তো আইবিএস শুরু থেকে কিন্তু নিয়মিতভাবে গবেষণার জার্নাল বের করে। প্রথম ইংরেজিতে বের হতো, এখন ইংরেজি বাংলা দুই ভাষাতে গবেষণার জার্নাল বের হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবার
বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এখানে লিখতে পারেন, গবেষণা লিখতে পারেন, রিভিউ হয় এবং বলা যেতে পারে যে আন্তর্জাতিক মানের গবেষণা জার্নাল নিয়মিত প্রকাশিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান স্যারকে। সত্যি এত বৈচিত্র্য এবং এত গভীর গবেষণা এখানে হয়, এবং আসলে এটি যে একটি ইন্টারন্যাশনাল গবেষণা প্রতিষ্ঠান, যে পৃথিবীর নানান দেশের গবেষক এবং নানান দেশ থেকে অধ্যাপকরা এখানে এসে গবেষণা করিয়েছেন, এটি আসলে অজানা। তো এই যে এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে যেটি ইন্টারন্যাশনাল গবেষণার মান বজায় রেখে গবেষণা করাচ্ছে, এটি আসলে আমাদের বাংলাদেশে তো বটেই, পৃথিবীতেও একটি পরিচিতির দরকার হয়। কারণ আধুনিক পৃথিবীতে এই যে পরিচয় বা পরিচিতি কিংবা জানাশোনা, এটি একটা অনেক বড় বিষয়। তো আমরা জানতে পারলাম, সত্যি আমরা হয়তো অনেক নিজেরাও অনেক অজানা বিষয় ছিল, স্যারের কাছ থেকে আমরা সেই বিষয়গুলি জানতে পারলাম। আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার অনেক ব্যস্ততার মাঝেও স্যার অনেক বাংলাদেশের বর্তমান ইতিহাস গবেষকদের মধ্যে অন্যতম সেরা আমার চোখে একজন গবেষক। স্যার দেশের এদেশীয় ইতিহাস এবং স্থানীয় ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর নানান ইতিহাস নিয়ে গবেষণা করছেন, এখন নিরন্তর করে চলেছেন। তো আমরা আশাবাদী স্যার সেই ধরনের স্বীকৃতি পেয়েছেন, আরো অনেক বড় কোনো স্বীকৃতি নিশ্চয় স্যার পাবেন, আমি আশাবাদ রাখছি এবং প্রত্যাশা রাখছি। স্যারের প্রতি কৃতজ্ঞতা। তো আমরা এই পর্যায়ে আরেকটু আসবো আমাদের ডক্টর সরোসিস স্যারের কাছে। স্যার, আমরা এখান থেকে তো গবেষণার বিষয়টি জানলাম যে অনেক গবেষণা, এখানে অনেক কোর্স ওয়ার্ক, একাডেমিক যে বিষয়গুলো, এবং একটি ছাত্রকে সকল বিষয়ের, যেটি আসলে ইউনিভার্সিটির যে মূল বিষয়, যে একটা ছাত্র শুধু একটা নিজস্ব একটি বিষয়কে কেন্দ্র করেই জ্ঞান লাভ করবে তা নয়। আসলে একটা ছাত্র ইতিহাস, ঐতিহ্য, দর্শন, ভূগোল, অর্থনীতি সকল বিষয়ে সে পারদর্শী হবে, তাহলে তো তার বৈশ্বিক জ্ঞান এবং বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সে তাল মিলিয়ে চলবে। এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উদ্দেশ্য। সেটি আসলে সকল বিশ্ববিদ্যালয়গুলি হয়তো সেইভাবে ফলো করতে পারছে কিনা, কিন্তু গবেষণা প্রতিষ্ঠান হিসাবে আইবিএস সেই দায়িত্বটি পালন করছে। এটি সত্যি একটি গৌরবের এবং আমাদের গর্বের বিষয়। তো স্যার, আপনার কাছে আসবো আমি, যে এই আমরা জানি যে গবেষণার ক্ষেত্রে জার্নাল বা সাময়িকী বা প্রকাশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এর মধ্য দিয়ে যে গবেষকের যে গবেষণালব্ধ যে চিন্তা চেতনা, তার যে ফলাফল, সেগুলি সে প্রকাশ করে, প্রচার করে, এবং বিশ্বের অন্যান্যদের সেই চিন্তাধারার সাথে, চিন্তা চেতনা, ফলাফলের সাথে, গবেষণার সাথে একটা তুলনামূলক বিষয় কিংবা এই বিষয়গুলি চলে আসে। তো এই কারণে এখানে প্রকাশকদের বা গবেষকদের যে চিন্তা চেতনার প্রতিফলন কিন্তু প্রকাশনার মধ্যে দিয়ে ঘটে, কিংবা পৃথিবীর অন্যান্য দেশে যারা গবেষণা করছে তাদের চিন্তার সাথে বা তাদের পরীক্ষণ ফলের সাথে আমাদের পার্থক্য কতটুকু বা আমরা কোন অবস্থানে আছি। আপনি চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছেন। তার কারণ জ্ঞান সৃষ্টি করলেই শুধু হয় না, জ্ঞানটাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হয়। এই জন্য প্রকাশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারণ আমাদের প্রথমে মনে রাখা দরকার যে গবেষণা হচ্ছে ভাষা নিরপেক্ষ একটি জিনিস। গবেষণা একটা জ্ঞান, এই জ্ঞানটি ছড়িয়ে দেওয়ার জন্য কোনো একটি ভাষার দরকার হয়, এবং তারপরে এটি প্রকাশনার মাধ্যমে অন্যদের কাছে ছড়িয়ে যায়। আইবিএস এ যারা গবেষণা করেন বা আইবিএস এ যে সমস্ত, এই যে ধরা যায় সেমিনারের কথা বললেন মাহবুবুর রহমান স্যার, এই সেমিনারের মধ্য দিয়েও আমরা অনেক জ্ঞান সৃষ্টি করি, অনেক প্রবন্ধ আসে। এই প্রকাশনাগুলো দুই রকমের, এক হলো আইবিএস নিজে কিছু প্রকাশনা করে, আর আইবিএস এর গবেষকরা তাদের গবেষণালব্ধ ফলাফল প্রকাশিত। এদিক থেকে আইবিএস এর প্রকাশনাকে আমি দুই দিক থেকে দেখেছি। একদিক থেকে আইবিএস নিজে কিছু প্রকাশ করে, আর আইবিএস এর গবেষকদের গবেষণার ফলাফল অন্য জায়গায় প্রকাশিত হয়। আপনারা জেনে খুশি হবেন যে বাংলা একাডেমির যে প্রকাশনা, তার মধ্যে বড় একটি অংশ গবেষণামূলক যে প্রকাশনা, তার মধ্যে বড় একটি অংশ আইবিএস এর গবেষকদের অভিসন্দর্ভ। এমনকি এসিআইটি সোসাইটির বেশ কয়েকটি অভিসন্দর্ভ এই আইবিএস এর গবেষণার ফল। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান যারা আছে আজকাল বিখ্যাত প্রকাশনা, তারাও আইবিএস এর গবেষণাকে প্রকাশ করে, এবং আন্তর্জাতিক জার্নালেও আইবিএস এর গবেষণা প্রকাশিত হয়। এইটা একটা দিক। আর প্রতিষ্ঠার পর থেকে আইবিএস নিজেও কিছু প্রকাশনা করেছে, তার মধ্যে একটি বড় অংশ হচ্ছে সেমিনারগুলো, যেটা মাহবুব স্যার বললেন। তার মধ্যে প্রথম যে একটা সেমিনার হয়েছিল বাংলার জাগরণ নিয়ে, রেনেসাঁ নিয়ে,
ডেভিড কপ্তা সম্পাদনা করেছিলেন। তারপরে রাজশাহী অতীত বর্তমান শফিউদ্দিন জোয়ারদার যেটা সম্পাদনা করেছিলেন। তারপরে 1991 সালে সেটা মাহবুব স্যার বললেন যে সফর আলী আকন দীর্ঘদিন পরিচালক ছিলেন আইবিএস এ। সফর আলী আকন স্যার একটা সেমিনার করেছিলেন বাঙালির আত্মপরিচয়। এই বইটি, এই সেমিনারটি অসাধারণ গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশে সেই সময় বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে একটা তুমুল বিতর্ক চলছিল। সেই বিতর্কের মধ্যে অত্যন্ত সাহসের সঙ্গে তিনি এই বাঙালির আত্মপরিচয় সেমিনারটি দিয়েছিলেন। বাংলাদেশের সমস্ত পণ্ডিতদের তিনি এখানে একত্র করতে পেরেছিলেন এবং সেই সেমিনার ভলিউম সেটা আইবিএস প্রকাশ করেছে, সেটি আবার পুনর্মুদ্রিত হয়েছে গত 18 সালে। সেখানে তার যে বক্তব্যটা ছিল এখন সেটি বাংলাদেশের সংবিধানেও সেটি গ্রহণ করা হয়েছে এবং সেটি তার একটি ঐতিহাসিক, মানে আইবিএস যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে সেখানে যে সমাধান ছিল সেই সেমিনারে যে আমরা জাতিগতভাবে বাঙালি আর নাগরিকত্ব আমাদের বাংলাদেশ, এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছিলেন এবং সেটি শেষ পর্যন্ত আমাদের বর্তমান যে সংবিধানের যে পরিবর্তন এবং চেতনা তার সঙ্গে পরিপূরক। অর্থাৎ আইবিএস যা চিন্তা করে সেটা জাতীয়ভাবেই চিন্তা করে এবং সেই ধরনের উদ্যোগ গ্রহণ করে। এরপরে আমাদের আরো অনেকগুলো সেমিনার হয়েছে, ভাষা নিয়ে সেমিনার হয়েছে, স্থানীয় ইতিহাস নিয়ে সেমিনার হয়েছে এবং কয়েকটা সেমিনারের কথা প্রফেসর মাহবুবুর রহমান বললেন। আমাদের প্রকাশনার একটা বড় দিক হলো আমরা যেমন 18, 15, 16, 17, 18 সালে আমরা বেশ কিছু প্রকাশনা করেছি। তার মধ্যে একটি প্রকাশনা হলো অ্যানোটেটেড বিবলিওগ্রাফি সিরিজ। এটা আমাদের 12-14টা বই আছে। এটি হচ্ছে বাংলাদেশ বিষয়ক গবেষণা, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে কোথায় কোথায় কি হয়েছে তার টিকা সহ গ্রন্থপঞ্জ। এটি যে কোনো নতুন গবেষকের জন্য জরুরি। আইবিএস এর বেশ কয়েকজন গবেষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আর্থিক সহায়তায় এই গ্রন্থগুলো আমরা তৈরি করতে পেরেছিলাম। এখানে আমরা ভাষানীতি, ভাষা পরিকল্পনা নিয়ে সেমিনার করেছি। যেমন আপনারা যেমনটা বলছেন বিশ্বজুড়ে বাংলা, এই যে বাংলা ভাষাকে একটি আন্তর্জাতিক ভাষায় পরিণত করার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমাদের তো সুষ্ঠু ভাষানীতি এবং ভাষা পরিকল্পনা থাকা দরকার। সেটা কিভাবে সম্ভব এবং সেই ভাষানীতি কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে, কিভাবে ভাষা পরিকল্পনা গ্রহণ করা দরকার, এ নিয়ে আমাদের একাধিক দিন ব্যাপী আমাদের সেমিনার হয়েছে। আমাদের প্রফেসর আনিসুজ্জামান তিনি এখানে মূল প্রবন্ধ পাঠ করেছেন। বিচারপতি এবিএম খায়রুল হক এখানে অতিথি হিসেবে এসেছেন, যিনি বাংলা ভাষায় অসংখ্য রায় লিখেছিলেন। এইভাবে আমরা বাংলা ভাষাকে কোথায় নিয়ে যাব তা নিয়ে সেমিনার এখানে হয়েছে। যদিও এ নিয়ে বাংলাদেশ সরকারও এখনো কোনো বাংলাদেশের ভাষানীতি, ভাষা পরিকল্পনা সুনির্দিষ্টভাবে গ্রহণ করেনি, কিন্তু ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ আমরা আগে থেকেই তা বলে রেখেছি যে আমাদের হওয়া দরকার। একইভাবে আমাদের বাংলাদেশের ইতিহাস নিয়ে, বাংলাদেশের জন্ম নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে ইত্যাদি নিয়ে অনেক সেমিনার হয়েছে। এইসব সেমিনার গুলো আমরা বের করেছি। আদিবাসীদের আমরা অবহেলা করিনি। আদিবাসী জাতিসত্তার ইতিহাস, আত্মপরিচয় নিয়ে আমরা একটা বড় সেমিনার করেছি। বরেন্দ্র অঞ্চলের যে প্রত্ন সম্পদ তা নিয়ে আমরা এখানে সেমিনার করেছি। সেই সব সেমিনার ভলিউম আমাদের প্রকাশনার সঙ্গে যুক্ত আছে। প্রায় 1/2 শতাধিক গ্রন্থ আমাদের রয়েছে। সেই সঙ্গে যেটি রয়েছে প্রায় এখন প্রায় 70-80টা সংখ্যা হয়ে গেছে আইবিএস জার্নালে, বাংলা এবং ইংরেজি মিলে। এই জার্নালে যেমন আমাদের গবেষকরা লেখা প্রকাশ করেন, একইভাবে দেশের বাইরের গবেষকেরা যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, বাংলাদেশ বিষয়ে নতুন তথ্য তৈরি করেন, তাদের লেখা আমাদের আইবিএস জার্নালে প্রকাশিত হয়। আইবিএস জার্নালে যেসব লেখা প্রকাশিত হয় সেটি আমাদের পুরোপুরি বাংলাদেশ বিষয়, বাংলাদেশে কোনো না কোনো সমস্যা নিয়ে সেগুলো তৈরি হয়। আপনারা যদি যারা শুনছেন তারা যদি আমাদের এই জার্নালটি আমাদের আইবিএস এর ওয়েবসাইটের মধ্যেও পাওয়া যায়, সেখানে গিয়ে দেখেন এবং পড়ার চেষ্টা করেন বা দেখেন, তাহলে আইবিএস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই পিস টিভিকে। বিশ্বজুড়ে বাংলা এখন মাতৃভাষিক জনসংখ্যার দিক থেকে ষষ্ঠ। যদি জাতিসংঘের 6টি ভাষা দাপ্তরিক ভাষা হয়ে থাকে,
তাহলে আমাদেরটাও যৌক্তিকভাবেই জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হওয়া উচিত। সেজন্য আমাদের চাঁদা দিয়ে কেন করতে হবে, জাতিসংঘের নিজস্ব খরচেই আমাদের এই অন্যতম দাপ্তরিক ভাষা হওয়া উচিত, এবং সে ব্যাপারে আমরা সচেতন হওয়া উচিত। পৃথিবীর 30 কোটি বাংলাভাষী লোক আমরা এই বাংলা ভাষায় কথা বলি। আর সেই সঙ্গে একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের সবার কথাই বাংলাদেশ স্টাডিজ বিবেচনায় রাখে। বাংলাদেশ স্টাডিজের যে গবেষণার পরিধি সেটা শুধু বাংলাদেশই নয়, সারা বাংলা ভাষী জনগণের কথা মাথায় রাখে। কেন বাংলাদেশ বিষয়ক যে কোনো পণ্য, বাংলাদেশ বিষয়ক যে কোনো জ্ঞান প্রথমেই তো বাংলা ভাষীরাই জানতে পারে। সেই জন্যে আপনারাও আমাদের সহযোগী। বিশ্বজুড়ে বাংলা যে সংগঠন যে আপনারা তৈরি করেছেন, একটি বিষয় সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সরাসরি একটি বিষয়, সেটা হচ্ছে জাতীয় অনেক গুরুত্বপূর্ণ গবেষণায় এই আইবিএস এর শিক্ষকদের কিন্তু সম্পৃক্ত করা হয়। আপনার মনে আছে যখন স্বাধীনতা দলিলপত্র সংকলন করা হলো, প্রফেসর সাফরুল এখন কিন্তু সেই কমিটিতে ছিলেন এবং কাজ করেছেন। আপনি নিজেও বাংলা একাডেমি যখন সংবিধান অভিধান প্রণয়ন করছে, সেখানে কিন্তু বাংলা একাডেমি রিকোয়েস্ট করে আইবিএস থেকে আপনাকে কিন্তু এই কথাটা আমি একটু স্পষ্ট করে মাহবুব স্যার যেটা মনে করিয়ে দিলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পরে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসে একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটির সদস্য সচিব ছিলেন আইবিএস এর প্রফেসর সফরিয়া। আমি একদিন এরকম যখন দেখছিলাম, আমি ওই 73 সালের গেজেট দেখছিলাম, তখন দেখি যে এই মুক্তিযুদ্ধের দলিল ইতিহাস প্রজেক্টের সদস্য সচিব আইবিএস এর। এইরকম আমরা গর্ব করেছি। এবং সবচেয়ে যেটা মাহবুব স্যার মনে করলেন সেটা বলতে পারি যে বাংলাদেশের এই পর্যন্ত বাংলা ভাষার বৃহত্তম অভিধান, বিবর্তনমূলক বাংলা অভিধান, যেটি 3 খণ্ডে এবং প্রায় 10 কেজি ওজনে বাংলা ভাষার শব্দের ইতিহাস, সেটি তৈরি করেছে কিন্তু আইবিএস এর 2 জন গবেষক। প্রধান সম্পাদক আইবিএস এর প্রথম গবেষক ডক্টর গোলাম মুর্শিদ, আর আমি সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছি। অর্থাৎ এই বাংলা শব্দ ভান্ডার সৃষ্টিতে, শব্দ ভান্ডারের যে দলিল করার ক্ষেত্রেও, যেমন মুক্তিযুদ্ধের দলিল পরে সেটি সম্পাদিত হয়েছিল 1982 সালে, কিন্তু সফর আলী আকনকে পরবর্তীকালে বাদ দেওয়া হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সেটিও কিন্তু বাংলায় ইনস্টিটিউট অফ বাংলা স্টাডিজ প্রথম শুরু করেছিল। এবং আমরা এই যে অভিধানের কাজ যেটা মাহবুব স্যার বললেন, মনে করিয়ে দিলেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ। আমরা আইবিএস এর যে পরিসর সেটা দিন দিন বাড়ছে, আইবিএস এর প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। আমরা যদি বাংলাদেশকে আমাদের গবেষণা দিয়ে, আমাদের গবেষণালব্ধ জ্ঞান দিয়ে যদি বাংলাদেশকে সামান্যতম এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা নিজেদের ধন্য মনে করব। আমরা যারা আইবিএস এর সাবেক পরিচালক, তারা অত্যন্ত আনন্দিত হব যদি আইবিএস সামনে দিকে এগিয়ে যায়। স্যার, আমরা আনন্দিত হব। অনেক ধন্যবাদ। 2 জন গুণী মানুষ, তাদের অনেক কথা শুনলাম, অনেক আমরা সমৃদ্ধ হলাম। নিশ্চয়ই দেশ এবং বিদেশের যারা বাংলা ভাষী অনুসন্ধানী, যারা পাঠক বা দর্শক, তারাও নিশ্চয়ই উপকৃত হবে। তো স্যারদের অসংখ্য কৃতজ্ঞতা। কৃষ্টিবিডি বিশ্বজুড়ে বাংলা অনলাইন টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। স্যার এত ব্যস্ততার মাঝে স্যার আমাদেরকে সময় দিয়েছেন। আমরা কৃষ্টিবিডি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদেরও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।